খোলা থাকবে সব পোশাক কারখানা, বিশৃঙ্খলা হলেই বন্ধ। এদিকে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার। জানাবো ব্যক্তিগত ডাটা জব্দে হাসিনার মন্ত্রী এমপিরা বিপাকে, 589 জনের পাসপোর্ট বাতিল। এদিকে দলীয় নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো বন্যায় ফেনীর 96% এলাকা ক্ষতিগ্রস্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খোলা থাকবে সব পোশাক কারখানা, বিশৃঙ্খলা হলেই বন্ধ। নিরাপদে কারখানা খোলা রাখা ও শ্রমিকদের কাজে যোগদানের বিষয়ে সরকার পোশাক খাতের উদ্যোক্তা ও শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকে স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নিরাপত্তার আশ্বাসে আজ আশুলিয়ায় সব কারখানা খুলে দেওয়া হচ্ছে। এরপর কোনো কারখানা শ্রমিক অসন্তোষ বা বিশৃঙ্খলা হলে কাজ নেই তো মজুরি নেই ভিত্তিতে ওই কারখানা বন্ধ ঘোষণা করা হবে। গতকালের পরিস্থিতি বর্ণনা করে বৈঠকে বিজিএমইএ সভাপতি বলেন, সকালে কাজে যোগ দেওয়ায় শ্রমিকরা দুপুরে বেরিয়ে গেছেন, তারা আর ফেরেননি। অবস্থায় কারখানা খোলা রাখা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এ সময় এ কে আজাদ বলেন, কারখানা নিরাপত্তা ও খোলা রাখার বিষয়ে সরকার সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন। পোশাক খাতের এই সমস্যা শুধু আশুলিয়ায় নয়, আজ আশুলিয়া কাল অন্য জায়গায় সমস্যা দেখা দেবে। শ্রমিক সংকট নিরসনে সরকার কাউন্সিল গঠন করেছে। সব পক্ষের মতামত নিয়ে কাউন্সিলের 1 মাসের মধ্যে সিদ্ধান্ত জানাবে। এই 1 মাস কারখানা চলবে কি চলবে না, নিরাপত্তা দিলে কারখানা চালাবো, না হলে 13 এর এক ধারে বন্ধ করে দেওয়া হবে। বিজিএমই এর সভাপতি এ পর্যায়ে বলেন, রোববার দেখব, পরিস্থিতি ঠিক না হলে পরদিন থেকে ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হবে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে বলেন, আপনারা কারখানা চালু রাখেন, শ্রমিক নেতারা দেখবেন যেসব কারখানা বন্ধ হবে সেগুলোর বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কেউ যদি কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করেন সেটাও মনে রাখা হবে। এ সময় আশুলিয়ায় এক শ্রমিক নেতা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আশুলিয়া গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকদের বলছে, আপনারা কাজে যোগ দিন। দাবি দেওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। শিল্পের চাকা সচল রেখে দাবি আদায় করতে হবে। কোনো সমস্যা হলে আপনাদের জানানো হবে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার। রাজধানীর আদাবর থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে তাকে রাজধানী ইস্কাটন থেকে গ্রেপ্তার করার পরে তাকে আদাবর থানা হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া। তিনি জানান, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে র্যাব 12টার দিকে তাকে আদাবর থানায় হস্তান্তর করে গেছে। ফরহাদ হোসেনকে কোথায় থেকে আটক করা হয়েছে বলে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ব্যক্তিগত ডাটা জব্দে হাসিনার মন্ত্রী এমপিরা বিপাকে, 589 জনের পাসপোর্ট বাতিল। শেখ হাসিনার পাসপোর্টের মেয়াদ 2030 সাল পর্যন্ত, কিন্তু বাতিল হওয়ার জন্য কোনো দেশে যাওয়া কঠিন। বাতিল পাসপোর্ট ব্যবহার করে দেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশে যাতায়াতের উপর কঠোর নজরদারির নির্দেশ। হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যুকৃত বিশেষ প্রাধিকারভুক্ত লাস্ট পাসপোর্ট বাতিল এবং সংরক্ষিত ব্যক্তিগত ডাটা জব্দ করা হয়েছে। এছাড়া বাতিল পাসপোর্ট ব্যবহার করে যাতে বাংলাদেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে এ পর্যন্ত 589 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই পদক্ষেপের ফলে শেখ হাসিনা ইতোমধ্যে যারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তাদের পক্ষে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচল করা কঠিন হয়ে পড়বে। এছাড়া হাতে বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হবে রাজনৈতিক আশ্রয়ের পথ। সূত্র জানায়, সরকার পতনের পরপরই হাসিনার মন্ত্রী এমপি ছাড়াও 14 দলীয় জোট নেতাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট সাবেক সচিব, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সংস্থা প্রধান ও পদত্যাগকারী ভিসিদের পাসপোর্ট নবায়নে এখন ব্যাপকভাবে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এদের মধ্যে যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন তাদের ক্ষেত্রে অন্তত 2টি গোয়েন্দা সংস্থার ছাড়পত্র প্রয়োজন হবে। সাবেক মন্ত্রী এমপিদের পাসপোর্ট বাতিল ও অন্য কোনো দেশ ভ্রমণে কড়াকড়ি আরোপের বিষয়ে 3রা সেপ্টেম্বর চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ার উদ্ভূত পরিস্থিতিতে উক্ত সংসদের কূটনৈতিক পাসপোর্টের প্রাধিকারভুক্ত সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবর্গ, উপমন্ত্রী, চিফ হুইপ, সংসদ সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, উপনেতা, উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তিবর্গের অনুকূলে ইস্যুকৃত কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। উক্ত বাতিল পাসপোর্ট ব্যবহার করে যাতে কেউ বাংলাদেশ হতে বিদেশে বা বিদেশ হতে তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ইতোমধ্যে সাবেক মন্ত্রী ও এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে 589 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 22 আগস্ট পাসপোর্ট অধিদপ্তরকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এর পরপরই দ্রুততম সময়ে লাল পাসপোর্টধারী মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের তালিকা করা হয়। পরে তালিকার কপি আগারগাঁও বিভাগীয় কার্যালয় সহ দেশের সব পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া পুলিশের বিশেষ শাখা ও অন্য গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্বপ্রাপ্ত শাখা প্রধানদের কাছে অনুলিপি দেওয়া হয়। সূত্র জানান, এই তালিকাভুক্ত ব্যক্তিদের পাসপোর্ট বাতিলের পর কম্পিউটার সিস্টেম সংরক্ষিত তাদের ব্যক্তিগত তথ্য জব্দ করা হয়েছে। ফলে এদের মধ্যে কেউ পাসপোর্ট প্রতিস্থাপন বা নবায়নের চেষ্টা করলে আবেদন সক্রিয়ভাবে প্রত্যাখ্যান হচ্ছে। এতে দালাল চক্রের মাধ্যমে বা অন্য কোনোভাবে পেছনে দরজা দিয়ে কেউ পাসপোর্ট নেওয়ার চেষ্টা করলে লাভ হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাসপোর্ট কর্মকর্তা বলেন, শেখ হাসিনার হাতে বৈধ পাসপোর্ট না থাকায় ভারতের বাইরে অন্য কোনো দেশে যাওয়া তার পক্ষে কঠিন। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ থেকে আগে তার অনুকূলে বৈধ ট্রাভেল পাস ইস্যু করতে হবে, অন্যথায় তিনি ভ্রমণের অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। এছাড়া পাসপোর্ট বাতিল হওয়ার হাসিনার পক্ষে তৃতীয় কোনো দেশের রাজনৈতিক আশ্রয় চাওয়া কঠিন। সরেজমিনে আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট অফিসে গিয়ে জানা যায়, আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী, এমপিরা নিজে না এলেও পরিবারের নামে ইস্যুকৃত লাল পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট তদবির করছেন তাদের প্রতিনিধিরা। এছাড়াও সাধারণ পাসপোর্ট পেতে বর্তমানে ঢাকার পাসপোর্টের প্রধান কার্যালয়ে নিয়মিত যাতায়াত করছেন সরকার ঘনিষ্ঠ সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তারা। এদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মাহিন উদ্দিন আবদুল্লাহ সয়স্টিক নিজে থেকে লাল পাসপোর্ট সমর্পণ করেছেন। বর্তমানে তারা সাধারণ পাসপোর্ট নেওয়ার চেষ্টা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাসপোর্ট কর্মকর্তা বলেন, নিজে আত্মগোপনে থাকলেও সাবেক একজন মন্ত্রী, স্ত্রী সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য পাসপোর্ট নবায়নের চেষ্টা করেছেন। এছাড়া জাতীয় পার্টির বেশ কয়েকজন সিনিয়র নেতা পাসপোর্ট নিয়ে জটিলতায় পড়েছেন। বিশেষ করে তারা লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। বেশিরভাগ আটকা পড়লেও পতিত হাসিনা সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি ইতোমধ্যে দেশ ত্যাগ করেছেন এবং খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে কুমিল্লার সাবেক প্রভাবশালী এমপি বাহারউদ্দিন ও মেয়ের সাবেক কুশিক মেয়র সূচনা বাহার 5 আগস্টের পরপরই পালিয়ে যেতে সক্ষম হন। বর্তমানে তারা ভারতে অবস্থান করছেন বলে জানা যায়। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ভারত হয়ে বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছেন। এমনকি প্রতাপশালী পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার ভারতীয় পাসপোর্টে দেশ ছেড়েছেন বলে খবর ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সূত্র বলছে, কোটা বিরোধী আন্দোলনের সময় বিপদের টের পেয়ে আগেভাগেই দেশ ছাড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শেখ হাসিনার কথিত আত্মীয় এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস সহ আরো অনেকে। এদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে বিভিন্ন দেশের রাজনৈতিক আশ্রয়ের খোঁজ করছেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্বৈত নাগরিকত্ব বা অন্য কোনোভাবে কেউ বিদেশি পাসপোর্ট নিয়ে থাকলে তার পক্ষে দেশ ত্যাগ এবং বিদেশ ভ্রমণ সহজ, কারণ ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাছে দেশীয় পাসপোর্টের তথ্য থাকলেও বিদেশি পাসপোর্টের তথ্য থাকে না। ফলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছাড়া বিদেশি পাসপোর্ট ধারীদের আটকানো কঠিন। এছাড়া সিঙ্গাপুর, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হংকং ও ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশের পাসপোর্টধারীরা বিশ্বের যে কোনো দেশে অবাধ যাতায়াতের সুযোগ পেয়ে থাকেন। আগে থেকে তাদের ভিসা নেওয়ার প্রয়োজন পড়ে না। দলীয় নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। দিনগত মধ্যরাতে এক পোস্টে নির্দেশনা দেওয়া হয়। এতে তৃণমূল নেতাকর্মীর পাশে দাঁড়ানোর পাশাপাশি কোনো প্রকার উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীর উপর হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে। ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, নির্দেশনাগুলো হলো, প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইল যোগাযোগ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্রচারণার ফাঁদে পা দেবেন না। সারা দেশে জুলাই মাসের শেষ দিকে আগস্টের শুরু থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট, হত্যাকাণ্ড হয়েছে সেগুলো ছবি এবং ভিডিও টুইটার, ফেসবুক, ইউটিউবে প্রচার করুন। দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত 1.5 মাসে আওয়ামী লীগের উপর। আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে। কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তা বিভ্রান্ত হবেন না। প্রতি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো, সকল হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার করতে হবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে, উল্লেখ করা হয় ফেসবুকের ওই পোস্টে। বন্যায় ফেনীর 96% এলাকা ক্ষতিগ্রস্ত। বন্যায় ফেনীতে ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেছে জেলা প্রশাসন। সরকারি হিসেবে জেলার 928 বর্গ কিলোমিটার মধ্যে 882 বর্গ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ জেলার প্রায় 96% এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ক্ষতি নিরূপণ করা হচ্ছে শস্য, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে। এই খাতগুলোর মোট ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে 1020,72,14,039 টাকা। সর্বনিম্ন 4 লাখ টাকা ক্ষতি হয়েছে মোবাইল ফোন টাওয়ারগুলোতে। জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে বন্যায় জেলায় জনস্বাস্থ্য, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য,
যোগাযোগ, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে আনুমানিক ক্ষতি হয়েছে 2,859,58,91,313 টাকা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।